আচ্ছা, তো লাস্ট ক্লাসের হইলো ডেক জিনিসটা দেখছি। ডেক কিভাবে কাজ করে দুইটা, ঠিক আছে। দুইটা স্পেসিফিক আমরা দেখছিলাম। আর আর টুয়ার লেডার আর হইলো কি বলে ওয়েটেড রেজিস্টার নেটওয়ার্ক, সাথে হচ্ছে কারেন্ট আউটপুট ডেক দেখছিলাম। তো আজকে দেখবো স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক আইসি, যেটা AD558 EIC-র ভিতরে কি আছে। এটা একটা মানে কমন ডেক আর কি, অ্যাটলিস্ট কমন এক সময় ছিল। এখন আসলে ডেক আলাদা আইসি খুব কম ইউজ করে। বেশিরভাগ সময় দেখা যায় যে ফুল মাইক্রো প্রসেস কন্ট্রোলারের ভিতরে পরিষ্কার থাকতেছে, খবর। ওইগুলোই আমরা আসলে ইউজ করি, ঠিক আছে। তো AD55 এর হলো একটা 8 বিট ডেক, ঠিক আছে। এখানে টোটাল হলো 16টা পিন আছে তার। এই 16টা পিনের মধ্যে পিনগুলোর কাজ কি কি এগুলো একটু বুঝতে হইব। যেমন এখানে দেখো, DB0 থেকে DB7 পর্যন্ত 8টা পিন আছে। এগুলা পিন হইতেছে কি, আমরা যে ডেকে আমরা দেখছি না গতদিন, যেমন হলো, ঠিক আছে, এই যে D0 D1 D2 এরকম 4 বিট ডেকে চারটা পিন ছিল, এরকম ডিজিটাল বিট গুলা। তো DB0 থেকে DB7 কিছু ডিজিটাল বিট গুলা স্পেসিফিক্যালি, ঠিক আছে। তো এখানে ইনপুট দিব। DB0 হইতেছে লোয়েস্ট সিগনিফিকেন্ট লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর DB7 হইলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। তো এখান থেকে ইনপুট দিব, এরপরে এখানে দেখবা হচ্ছে আউটপুট সাইড আসছে। এখানে দেখো অনেক এক্সট্রা মানে পিন হলো মাল্টিপল হইলো গিয়া পিন আছে। যেমন হইলো গ্রাউন্ড পিন দুইটা আছে, VCC পিন আছে। তো VCC বেসিক্যালি মানে তোমার হলো আইসিটারে পাওয়ার আপ করার জন্য আমার এই VCC-টা লাগবে। এরপরে দেখো আছে ভি আউট পিনের মাধ্যমে আউটপুট ভোল্টেজ তৈরি হবে। আবার এখানে ভি আউটের সাথে আরো কয়েকটা পিন আছে ভি আউট রিলেটেড, ভি আউট সেন্স, ভি আউট সিলেক্ট। এগুলোর মাধ্যমে হইতেছে অ্যাডভান্স কিছু কাজের লাগে ইউজ করো। তো এটা তোমরা আসলে ইউজ লাগবে না কোনো সময়। বেসিক্যালি সেন্স পিনের মাধ্যমে আমরা মানে মানে ভোল্টেজ মেজারমেন্টের লাগি অ্যাকুরেসি বাড়াইতাম পারি আর কি। এটা আপাতত তোমরা লাগতো না। এরপরে CS পিন হলো চিপ সিলেক্ট পিন, ঠিক আছে। এগুলা এগুলার কাজ আসলে ওই তো বেশি লাগতো না, জাস্ট হলো গিয়ে এগুলা গ্রাউন্ড করে দিলে এগুলো কাজ করবে। ওই এতটুকু তোমরা মানে যখন ইউজ করবে, ইউজ করার সময় জাস্ট এতটুকু মাথায় রাখলেই বোঝে, এগুলোতে গ্রাউন্ড করে দিলেই তোমার সিলেক্ট হইব আর কি। তো এখানে দেখো তার ইন্টারনাল ব্লক ডায়াগ্রামটা, ভিতরে কি আছে। ভিতরে হইলো দেখো ডিজিটাল ইনপুট গুলা প্রথমে লেচার ট্রানজিস্টর সুইচের মাধ্যমে গেছে, ঠিক আছে। লেচার ট্রানজিস্টর সুইচের মাধ্যমে যায় এখানে একটা R2R নেটওয়ার্ক আছে। এই R2R নেটওয়ার্কের মাধ্যমে এখানে একটা ইয়ে করছে কি বলে, ওপেম্পের আছে, ওপেম্পের মাধ্যমে আউটপুটে গেছে। তারপরে ধরো CSR যে পিনটা বললাম, দুইটাই যখন হইলো জিরো হইব তখন হইতেছে কি এটা, ঠিক আছে, সুইচ গুলো অন হবে, মানে সুইচ গুলা কাজ করবে। আদারওয়াইজ কি সুইচ গুলা কাজ করতে হবে ওই আর কি। আমরা যেটা বললাম, দুইটা গ্রাউন্ডে কানেক্ট করে দিলে কাজ করবে নর্মাল। এরপরে যে রেফারেন্স ভোল্টেজ, যেটা রেফারেন্স ভোল্টেজটা হলো তুমি যে VCC দিবা, VCC থেকে নিবে আর কি, ঠিক আছে। আর ওই সেন্স পিন সিলেক্ট পিন এগুলো হইতেছে মেইনলি ওই যে অ্যাডভান্স কাজের জন্য। তো এটা আপাতত তোমরা চিন্তার বাইরে আর কি, ঠিক আছে। তো নর্মালি ধরো আমরা মাইক্রো প্রসেসর যে কোনো একটার সাথে যদি ইন্টারফেস করতে চাই, ইন্টারফেস করার জন্য কি ডাটা পিন গুলো হইলো গিয়ে কি আমরা নর্মাল যে ডাটা বাস আছে, ডাটা বাসের সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে। আর CSC এগুলো হইতেছে মাইক্রো কন্ট্রোলার থেকে লো, মাইক্রো কন্ট্রোলার দিয়ে যদি করি লো, এখানে 8086 দিয়ে যদি করি, সেক্ষেত্রে পেরিফেরাল কন্ট্রোলার একটা লাগবে, কন্ট্রোলারের মাধ্যমে এগুলা, ঠিক আছে, লো করতে হবে। এখান থেকে আউটপুট কি আমি অ্যানালগ আউটপুট পাবো। তো এটার মাধ্যমে ধরো নর্মালি কি করতে পারি আমরা, ধরো স্পিকার সাউন্ড বাজাইতে যদি চাই, ঠিক আছে, এখানে অ্যানালগ আউটপুট না দিলে সাউন্ড চলবো না। আউটপুট দেওয়ার জন্য এই ডেক ইউজ করতে পারি, ঠিক আছে। তো কমন এইটা হলো গিয়ে অডিও টার্মিনোলজিতে হচ্ছে ডেক ইউজটা অনেকবার আসে, ঠিক আছে। দেখবা যে সাপোজ কোনো মাদারবোর্ড কিনতে যাইবা, এটা ভালো অডিও আউটপুট আছে, তখন বলে এটা যে এত সুন্দর ডেক, এই ডেক আছে ওই ডেক আছে নাম কইব। ডেক বলার উদ্দেশ্য মানে এই যে ভালো কোয়ালিটির ডেক আছে এক ধরনের নাম কইতেছে। যদি জেনেরিক কোনো ডেক থাকে তাহলে নাম কইতো না নিশ্চয়ই, ঠিক আছে। তো যখনই দেখবা যে এটা অডিও কোয়ালিটির মানে প্রেফারেন্স দিতে চাইতেছে, অডিও কোয়ালিটি মেনশন করবো, তখন বলবো এই ডেক আছে ওই ডেক আছে এত বিট ডেক আছে। তো যত বিট ডেক বেশি হইব তত যদি সাউন্ডটা অ্যানালগটা তত স্মুথ অ্যানালগ দিতে পারবো। তার মানে কি তোমার তত হইল গিয়ে স্মুথ একটা আউটপুট পাওয়া সম্ভব। তো অডিও কোয়ালিটি বেটার হইব, ঠিক আছে। তো
এইটা এই এক্সাম্পলটা দেখবা, ঠিক আছে? হইলো মানে জাস্ট ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম জেনারেশনের লাগে। তো এটা আসলে এত বেশি নেসেসারি না। যদি আমরা ল্যাবে অ্যাসেম্বলি করাইতাম তাহলে হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট থাকতো। যেহেতু ল্যাবে অ্যাসেম্বলিতে যাইতেছি না, আর তো এটার ইম্পর্টেন্সটা একটু কমে গেছে। কি ঠিক স্যার আছে, 8086 এর? এটা 8086 এর জন্য অ্যাসেম্বলি কোড। ঠিক আছে, এইগুলো হইতেছে কি আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের যা দরকার। এরপরে নেক্সট হইল কি আমরা আছে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল স্যার এটা কি কনভার্সন। মডুলেশন? হ্যাঁ, কিছু বলতেছো কেউ? জি স্যার। আমি স্যার, কি বলো? স্যার এটা কি মডুলেশন এর মতো নাকি কোন স্যার? কোনটা? ডিজিটাল টু অ্যানালগ যেটা স্যার। এই কোডটা? জি না স্যার, এই যে ডিজিটাল টু অ্যানালগ বলছিলেন স্যার। স্যার, ব্যাকের মানে কোনটা, অডিও ইউজের কথা যেটা বলছো ওইটা? জি স্যার, এটা কি মডুলেশন হয় নাকি স্যার? না, মডুলেশন না। তোমার ধরো হইলো গিয়া, তুমি যখন সাউন্ড ধরো স্পিকারে বাজাইতে চাইতেছো, তো তুমি তো ভোল্টেজ একটা প্রোভাইড করতে হইব না? এই ভোল্টেজটা হলো তোমার এই ডেকের মাধ্যমে প্রোভাইড করা যায়। তো যত হায়ার বিট ডেক ইউজ করবো তত কি হইব, তার হলো বেটার, মানে তোমার ইনক্রিমেন্টটা স্মল ইনক্রিমেন্ট থাকবো। সো তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা একটু, হাই সাউন্ড মিড সাউন্ড এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করাটা ইজি হইব আর কি। আর খালি ধরো বিট বেশি হইলেই নেসেসারি না, তার ফ্রিকোয়েন্সি রেসপন্সও ভালো থাকতে হয়। অডিও ক্ষেত্রে এটা আসলে অনেক চ্যালেঞ্জিং সবকিছুতে। এটা এখন যাওয়ার, আমরা তো এটা অডিও ইঞ্জিনিয়ারিং কোর্স না, সো এখানে যাওয়া যাইতো না। But আমি জেনারেল কথা কইলাম যে ইউজটা কোন জায়গায় পাইবা, যে ডেক হইলো নামটা মেনশন করতে পারে। দেখো মাদারবোর্ড যদি একটু ভালো কোয়ালিটির মাদারবোর্ডে যেগুলো অডিও ভালো হয়, তখন আর কি ডেকের কথা মেনশন করে তারা, এই আর কি। আচ্ছা, নেক্সট দেখো জি স্যার। আমরা আছে হইলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কি ডেকের ঠিক উল্টা। মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে কি করি আমরা, অ্যানালগ ভোল্টেজ থেকে তার ডিজিটাল ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা নেই। কোন জায়গায় লাগে আমাদের সবচেয়ে বেশি? যেমন ধরো হইলো কমনলি মাইক্রো কন্ট্রোলারে কাজ করার সময় লাগবে হইলো কি, আমরা ইয়ে করার সময় কি বলে, ধরো এক্সটার্নাল কোনো সেন্সর থেকে ডাটা নিতে চাইতেছি, ধরো টেম্পারেচার কত মেজার করতে চাইতেছি। টেম্পারেচার মেজার করার জন্য LM35 একটা মানে 3 পিনের একটা আইসি আছে, ওটার মাধ্যমে গেছি কি ভোল্টেজ দিয়ে, তো ভোল্টেজ বেশি না কম এটা মেজার করতে হইব। এটা মেজার করার জন্য কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করা লাগবে। তো জেনারেলি যেহেতু মাইক্রো প্রসেসর, এনি মাইক্রো প্রসেসর হলো ডিজিটাল ভ্যালুর উপর কাজ করে, আর এক্সটার্নাল ওয়ার্ল্ড হইতেছে অ্যানালগ, ওইটারে থেকে তুমি অ্যানালগ থেকে কিছু ইনপুট নিতে হইলে তোমার এডিসির মাধ্যমে এটারে ডিজিটাল করে তারপরে নিতে হয়। ঠিক আছে, তো এই এডিসি ইউজ আসলে অনেক বড়। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করতে হইলেও হচ্ছে এডিসি লাগে। তো এখন যা পড়াইমু যারা ডিএসপি কোর্স আমার সাথে নিছো, তারা লাগি রিপিটেটিভ হয়ে যাইব, সেম জিনিস ডিএসপি তো পড়ছো অলরেডি। ঠিক আছে, তো এডিসি ইউজ কোন কোন জায়গায় আছে ধরো, যে জায়গাতে হচ্ছে অ্যানালগ সিগন্যাল প্রসেস করা লাগবে, ঠিক আছে, অ্যানালগ সিগন্যাল প্রসেস করার নেসেসিটি আছে, সেই জায়গাতে এগুলো গিয়ে কি ডিজিটাল করতে হবে। ডিজিটাল করার লাগে এডিসি ইউজ করা লাগে। ঠিক আছে, যেমন ধরো আমরা যে ল্যাবে হচ্ছে ভোল্টমিটার বা মাল্টিমিটার ইউজ করছি, ওখানে গিয়ে ভোল্টেজ দেখাইতেছে না, ভ্যালু তো দেখাইতেছে তোমার ডিজিটালি, তাহলে এটা অবশ্যই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করছে। এরপরে ধরো আমরা মোবাইল ফোনে ধরো মাইক্রোফোনে কথা কইতেছি, মাইক্রোফোনে বা এই যে এখন তুমি আমি যে কথা ফোন মানে কথা বলতেছি, এটা তো অ্যানালগ সিগন্যাল, তোমার তারের মাধ্যমে অ্যানালগ সিগন্যাল যাইতেছে, এটা কম্পিউটারে যাওয়ার পরে মাদারবোর্ডে হচ্ছে একটা এডিসি আছে, এডিসির মাধ্যমে এটা ডিজিটাল কনভার্ট হয়েছে। তোমার কম্পিউটারে কিন্তু মানে অপারেটিং সিস্টেম কিন্তু ডিজিটাল ফাইল নিয়ে ডিল করতেছে। ঠিক আছে, আবার যেমন ধরো অসিলোস্কোপ, অসিলোস্কোপেও কিন্তু তোমার এডিসি লাগে। মানে অনেক মানে হিউজ ইউজ। কারণ এডিসি লোকে নর্মালি আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে যখন কাজ করি, মাইক্রো কন্ট্রোলারে এডিসি ইতেছে বিল্ট ইন থাকে বেশিরভাগ মাইক্রো কন্ট্রোলারে। ঠিক আছে, বিল্ট ইন এডিসি গুলা তোমার ডিফারেন্ট ডিফারেন্ট বিটের থাকতে পারে, কমন আছে 8 বিট, 10 বিট, 12 বিট এডিসি। যেমন ধরো আমরা আরডিনো উনো যদি ইউজ করি, আরডিনো উনোতে 10 বিট এডিসি আছে, হয়তো বা একটু অ্যাডভান্স মাইক্রো কন্ট্রোলারে 12 বিট এডিসি থাকতে পারে। আবার ধরো খুবই অ্যাডভান্স যেগুলো ওইগুলো 16 বিট এডিসি থাকতে পারে। এটা ডিপেন্ডস তোমার ইউজ কেসের উপরে। বেশি বিট থাকা মানে হইলো গ্র্যানুলারিটি বেশি হইব। তো তোমার হইলো এটা ধরো টাইনি ডিফারেন্স ইন ভোল্টেজ বা টাইনি ডিফারেন্স ইন
এক্সটার্নাল নয়েজ or এনিথিং ডিটেক্ট করা ইজি আর কি। ঠিক আছে, এখন আসি আমরা এডিসি কিভাবে করতে হয়। ঠিক আছে, ইন জেনারেল জেনারেল রুল হইতেছে এডিসি হইতেছে তিনটা স্টেপ থাকে। ঠিক আছে, এটা ডিএসপি তে বেশি ইউজ আছে। প্রথম স্টেপ হলো স্যাম্পলিং করা লাগে। ঠিক আছে, এরপরে কোয়ান্টাইজেশন বা কোয়ান্টিফিকেশন করা লাগে, আর লাস্টে হইলো গিয়ে কোডিং করা লাগে। তিনটা স্টেপ। স্যাম্পলিং জিনিসটা কি? ধরো তোমার কাছে একটা অ্যানালগ সিগন্যাল আছে, সিগন্যালটা হইলো এক্সটি। এই সিগন্যালটা একটা স্পেসিফিক ইন্টারভাল ফর ফোরে টিএস ইন্টারভাল ফর ফোরে আমি স্যাম্পল করতেছি। স্যাম্পল করা মানে কি, সুইচটা অন করতেছি, ভ্যালু কত আসতেছে এটা দেখতেছি। ঠিক আছে, আবার অফ করে দিতেছি, অন করে ভ্যালু কত দিকে অফ করে দিতেছি, আবার একটা ইন্টারভাল পরে নিতেছি। তো এটা আমি ম্যানুয়ালি করবো না, এটা অটোমেটিক করবো। তো একটা স্পেসিফিক টাইম ইন্টারভাল পর পর এটা স্যাম্পল হবে। এই যে গ্যাপটা, এটা হলো গিয়ে কি টিএস। প্রতিটা স্যাম্পলের পরে পরে টিএস গ্যাপ আছে। এটা একটা স্যাম্পল পাইলাম, এটা একটা স্যাম্পল পাইলাম, এটা একটা স্যাম্পল পাইলাম, এরকম অনেকগুলা স্যাম্পল নিতে থাকবো। তো নর্মালি একটা কমন টার্ম আছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এফ এস করে এটা। এফ এস ইকুয়াল টু কিউব, এফ এস ইকুয়াল টু 1/ts। এই টিএসটা যত ছোট হবে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি হইব তত বেশি হইব। ঠিক আছে, তো স্যাম্পল করার পরে কি হইতেছে, তোমার নর্মালি সিগন্যালটা আসলে কন্টিনিউয়াস টাইম, এখান থেকে স্যাম্পল করার পরে সিগন্যালটা হয়ে দিতেছে ডিসক্রিট টাইম। ঠিক আছে, এটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। তো স্যাম্পলিং করে লাগে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে ডিসক্রিট টাইম সিগন্যাল পেলাম। ডিসক্রিট টাইম কিন্তু বলতেছি, কন্টিনিউয়াস টাইম কিন্তু বলতেছি, মানে কি কোন টাইম ডোমেইনে কন্টিনিউয়াস টাইম হলো কন্টিনিউটি আছে, আর ডিসক্রিট টাইমে টাইম ডোমেইনে কন্টিনিউটি নাই, ডিসক্রিট ডিসক্রিটাইজড আছে আর কি। মানে একটা স্পেসিফিক ইন্টারভাল ফোর ফোর স্যাম্পল আছে। আর কন্টিনিউয়াস টাইম হলে কি এই মাঝখানেও একটা ভ্যালু আছে, এর মাঝখানেও ভ্যালু আছে, সব যে কোনো জায়গার ভ্যালু থাকতে পারে। এরপরে যে নেক্সট স্টেপ হইলো কি, আমরা কি করব, কোয়ান্টাইজেশন করতে হবে। টাইম স্যাম্পলিং এর মাধ্যমে যেরকম টাইম ডোমেইন হইলো গিয়া ডিসক্রিটাইজ করছি আমরা সিগন্যালটারে, কোয়ান্টাইজেশনের মাধ্যমে হইলো আমরা ভোল্টেজ বা অ্যামপ্লিটিউডটারে কোয়ান্টাইজেশন করব। কোয়ান্টাইজেশন করা মানে বা ডিসক্রিটাইজেশন করা মানে হলো গিয়ে কি, নর্মালি কন্টিনিউয়াসে কি থাকে, যে কোনো ভ্যালু হইতে পারে। ধরো সাপোজ একটা ভোল্টেজ ভোল্টেজ ধরো জিরো, ধরো নর্মালি 0 থেকে 5 ভোল্ট ম্যাক্সিমাম বললাম, 0 থেকে 5 এর যে কোনো ভ্যালু হইতে পারে। 2.5 হইতে পারে, 2.55 হইতে পারে, 2.56 হইতে পারে, 2.57 হইতে পারে, 2.575 হইতে পারে, অনেক মানে গ্রানুলার ইনক্রিমেন্টে তার ভ্যালুটা হওয়া সম্ভব। বাট যখন কোয়ান্টাইজেশন করব, ধরো সাপোজ আমি বললাম 5 ভোল্ট রে আমরা, ঠিক আছে, 10 লেভেল কোয়ান্টাইজেশন করতে চাইতেছি ফর এক্সাম্পল। মানে কি, টোটাল 10টা লেভেল ভোল্টেজ থাকবে, আইদার 0, 0.5, 1, 1.5, এরকম 0.5 ইন্টারভাল পর পরে থাকতে পারে। মানে 0 আর 0.5 এর মাঝে কিছু নেই। তুমি কোয়ান্টাইজেশন করার পরে এটারে আইদার যে কোনো ভোল্টেজ থাকলে এটারে আইদার জিরোতে ফেলাইবা অথবা 0.5-এ ফেলাইবা। ধরো আগে কোয়ান্টাইজেশনের আগে ভোল্টেজের ভ্যালুটা ছিল 0.4, তখন এটা কি নেক্সট যে ক্লোজেস্ট লেভেল হলো 0.5, তাহলে এটা কোয়ান্টাইজেশন করার পরে ভ্যালুটা হয়ে যাবে কি 0.5। ঠিক আছে, তো ধরো স্যাম্পল করার পরে কি করেছি আমরা, এরকম যে ইন্টারভ্যালটা পাইলাম না এটারে। তো এই কোয়ান্টাইজেশন অনেকভাবে কোয়ান্টাইজেশন করা যায়। একটা কোয়ান্টাইজেশন আছে এখানে, যে স্পেসিফিক কোয়ান্টাইজেশন হলো সবসময় লেভেল ডাউন করব আমরা, মানে সবসময় এর নিচের লেভেলটাতে নিব। মানে এখানে দেখো ভ্যালু কি, এই নিচের এটা আর এটার মাঝখানে আছে না, তো তার নিচের লেভেলটা নিব। এটা হলো গিয়ে কোয়ান্টাইজেশনের পরের পরের ভ্যালু। এটা দেখো এই দুটার মাঝখানে আছে, তো কোয়ান্টাইজেশনের পরের ভ্যালু এটা নিলাম। সব সময় জাস্ট তার ঠিক ইমিডিয়েট নিচের যে লেভেলটা আছে ওইটা নিয়েছি। এটা একটা বই হইতে পারে। আবার আরেকটা কোয়ান্টাইজেশন হইতে পারে কি, যে না আমি আপার লিমিট নিব। আরেকটা কোয়ান্টাইজেশন হইতে পারে না, আমি হইলো ক্লোজেস্টটা নিব। ঠিক আছে, রাউন্ড মানে এটা হলো ফ্লোরিং করা, সিলিং করা বা রাউন্ডিং করা, তিনটার একটা আমরা করতে পারি। এটা ডিপেন্ডস আমার মানে ডিজাইনের সময় এটা হলো ডিসিশন থাকবে। ঠিক আছে, তো এই কোয়ান্টাইজেশনের পরে আমার কি হইতেছে, সিগন্যালটা হলো টাইম ডোমেইনে কন্টিনিউয়াস না থেকে, সরি, ভোল্টেজটা কন্টিনিউয়াস না থেকে একটা ডিসক্রিট ভ্যালু আসা শুরু হইলো। ঠিক আছে,
তো এখানে দেখো, তোমার যত কোয়ান্টাইজেশন লেভেল বেশি দিব, ঠিক আছে, যত বেশি বিট দিয়ে কোয়ান্টাইজেশন করব, তত কি হইব, তোমার রেজলিউশনটা তত ছোট হইব, মানে বেটার হইব। আর যত হইলো গিয়া লেভেল কম রাখবো, তত রেজলিউশনটা, ইন্টারভালটা বড় হইব, তার মানে রেজলিউশনটা খারাপ হইব আর কি। তাহলে স্যাম্পলিং করার পরে টাইম ডোমেইনে ডিসক্রিটাইজেশন হইছে, কোয়ান্টাইজেশন করার পরে তার অ্যামপ্লিটিউড বা ভোল্টেজ ভ্যালুটা ডিসক্রিটাইজ হইছে। এরপরে নেক্সট বললো গিয়ে কোডিং। কোডিং মানে কি, এখানে ধরো ডিসক্রিটাইজ করার পরে অনেকগুলো লেভেল আসছে না, এটা লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এরকম করে ফেলে ধরো 10টা করলে লেভেল 9 পর্যন্ত যাইবো। বা ধরো তুমি যদি খোঁজে না আমি হলো, ঠিক আছে, 4 বিট করবো, তাহলে 16টা লেভেল থাকবো। তো প্রতিটা লেভেলের জন্য কি হইব, একটা বাইনারি কোড অ্যাসাইন করতে হইব, ঠিক আছে। ফর ইচ এন্ড এভরি লেভেল আমরা একটা বাইনারি কোড যদি অ্যাসাইন করি, এই স্টেজটা রেখে হইলো আমরা কোডিং। কারণ তোমার কম্পিউটারে তো আলটিমেটলি ডাটা তো বাইনারিতে রাখতে হইব। বাইনারি কিভাবে রাখবা, তুমি স্ট্রেট বাইনারিতে রাখবা, না হইলো তুমি ধরো গ্রে কোড ইউজ করবা, না XS3 ইউজ করবা, না কোন কোড ইউজ করবা, এটা তোমার যে সিস্টেমের ডিজাইন করার সময় আগে থেকেই ডিসাইড করে নিতে হবে। তো এইভাবে হইতেছে আমরা কি এই 3 স্টেজের মাধ্যমে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করতে পারি: স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, আর কোডিং। স্যাম্পলিং এর মাধ্যমে আমরা কি করতেছি, প্রথমে টাইম ডোমেইন হইতেছে ডিসক্রিটাইজ করছি, কোয়ান্টাইজেশনের মাধ্যমে হইতেছে আমরা অ্যামপ্লিটিউড বা ভোল্টেজ গুলো ডিসক্রিটাইজ করছি, আর কোডিং এর মাধ্যমে কি কোয়ান্টাইজেশন করার পরে যে ভ্যালুগুলো, ভোল্টেজ লেভেল গুলো আছে, ওই লেভেল গুলারে একটা বাইনারি কোড অ্যাসাইন করতেছি। বাইনারি কোড অ্যাসাইন করার সময় কোন কোডিং অ্যালগোরিদম বা কোন কোডিং টেকনিক ইউজ করবো, এটা আপ টু আস, যখন ডিজাইন করবো ডিজাইন স্টেজে এটা আমরা ডিসাইড করে নেবো। এখন চিন্তা করো, তোমার যদি এডিসির অ্যাকুরেসি বাড়াইতে চাও, কি করতে পারো? দুইটা জিনিস করা যায়। একটা হলো তোমার স্যাম্পলিং ইন্টারভ্যালটা ইমপ্রুভ করো। স্যাম্পলিং ইন্টারভ্যাল ইনক্রিজ করা মানে, মানে ইমপ্রুভ করা মানে হইতেছে কি, আমি হইতেছে ইয়ে দিব, কি বলে, স্মল টিএস নিব। যত স্মল টিএস নিব তত হইতেছে কি স্যাম্পলিং ইন্টারভ্যালটা বাড়বে আর কি। ঠিক আছে, তাহলে দেখো তো, আগে ধরো যত টাইম পরে পরে ডাটা নিতে, এমনকি আরো স্মল টাইম পরে পরে ডাটা নিব, তাহলে কি আরো গ্রেনুলারলি আমি ডাটা নিতে, মানে ডাটার ডিফারেন্সটা পাবো। আর হইলো যদি হইলো আমি উল্টা, মানে টাইম ডোমেনের চিন্তা না করে কোয়ান্টাইজেশন লেভেল যদি বাড়াই, তার মানে কি রেজলিউশন যদি বাড়াই, ইমপ্রুভ করি, মানে স্মল স্মল ইনক্রিমেন্টে হইলো আমি ভোল্টেজ লেভেলটা পাবো। এরকম যদি করি, এটাওতেও আমার কি হবে, ইমপ্রুভ হবে হইলো গিয়া, ঠিক আছে, আমার অ্যাকুরেসি। তো এই দুইভাবে হইলো আমরা অ্যাকুরেসিটা ইমপ্রুভ করতে পারি এডিসি। ঠিক আছে, তো এডিসি আবার তুমি হইলো বাজারে কিনতে যাও, তুমি এটা তো হইলো আমি জেনারেল যে থিওরিটিক্যাল কনস্ট্রাক্টটা বললাম, যে কি থিওরিটিক্যালি আমরা হইলো অ্যানালগ থেকে ডিজিটালে কিভাবে কনভার্সন করতে পারি। এখন বাজারে যখন কিনতে যাবা, ওইটাতে তো আর এই যে সফটওয়্যারে করতেছে না, ওরা তো অটোমেটিক হইতেছে হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করবো। তো হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করার জন্য অনেক ধরনের ডিফারেন্ট টাইপ অফ এডিসি আছে। ঠিক আছে, এর মধ্যে একটা আছে প্যারালেল কনভার্টার এডিসি বা ফ্ল্যাশ এডিসি, ঠিক আছে। এরপরে আছে ডিজিটাল র্যাম্প এডিসি, ইন্টিগ্রেশন এডিসি, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি। তো আস্তে আস্তে সবগুলোই আমরা করবো, ঠিক আছে। নেক্সট দেখো হলো এডিসির ক্ষেত্রে তার কনভার্সন টাইম বলতে একটা কনস্ট্রাক্ট আছে। কনভার্সন টাইম জিনিসটা কি, ধরো একটা অ্যানালগ ভ্যালু দিলাম, অ্যানালগ ভ্যালু দেওয়ার পরে ওই অ্যানালগ ভ্যালু থেকে ডিজিটাল ভ্যালু আসতে কতটুকু সময় লাগতেছে, এটা হচ্ছে কি তার কনভার্সন টাইম। তো কনভার্সন টাইম যত কম হইব, তত হইতেছে কি আমার এডিসিটা বেটার কাজ করবো, মানে কুইকলি কনভার্ট করতে পারতেছে। তো আমার জন্য এটা বেটার। কনভার্সন টাইম বেশি হইলে কি, অ্যানালগ ভ্যালু দেওয়ার পরে ভোল্টেজ, মানে ডিজিটাল ভ্যালু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে, অ্যানালগ ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো সমস্যা, তাহলে হলো অরিজিনাল জিনিসটা পাইলাম না। এর জন্য কনভার্সন টাইমটা ইম্পর্টেন্ট। তো এডিসি যদি ধরো আমি কিনতে চাই বাজার থেকে, তখন বেটার এডিসি হবে কি, যার কনভার্সন টাইমটা কম। কনভার্সন টাইমটা আসলে ডিপেন্ডেন্ট হইলো তোমার, যার হইলো গিয়া ধরো স্যাম্পলিং রেটটা ভালো, তার কনভার্সন টাইম ভালো হইব, মানে স্যাম্পলিং রেটটা ছোট হইলে কনভার্সন টাইমটাও তার ছোট হইব আর কি, ঠিক আছে। এরপরে আসি হইলো আমরা প্যারালেল বা ফ্ল্যাশ এডিসিতে। তো ফ্ল্যাশ এডিসি হইলো গিয়া মানে সবচেয়ে সিম্পল এডিসি ডিজাইনের মধ্যে একটা, ঠিক আছে। তো ফ্ল্যাশ এডিসিতে কি করি আমরা, অনেকগুলো, ধরো আমি সাপোজ একটা 3 বিট এডিসি ডিজাইন করতে চাইতেছি, তাহলে কি করবো, তুই 8টা অপেম্প নিব,
প্রতিটা ওপেম্পে কি করবো আমরা, ওপেম্পে হইলো আমরা কম্পেয়ার করব, ইনপুট ভোল্টেজটা কম্পেয়ার করব। তার মানে ইনপুট ভোল্টেজ আমি এখানে রেফারেন্স ভোল্টেজ, আটটার জন্য আটটা রেফারেন্স ভোল্টেজ নিতে হইব, ঠিক আছে। তো চেক করতে হইব যে রেফারেন্স ভোল্টেজ থেকে, সরি আটটা লাগতো না, সরি আমি ভুল বলতেছি, একটা কম লাগবে, ঠিক আছে, সাতটা লাগবে এই মানে 3 বিটের জন্য 2 টু দি পাওয়ার 3 - 1 লাগবে। তুমি যদি 4 বিট করো 2 টু দি পাওয়ার 4 - 1 15টা লাগবে এরকম, ঠিক আছে। তো এই সাতটা, ঠিক আছে, কম্পারেটর বা ওপেন হলো কম্পারেটর হিসেবে ইউজ করলে এখানে কি করতে হবে, আমরা এটা হলো নেগেটিভ যে টার্মিনাল, নন ইনভার্টিং সরি ইনভার্টিং ইনপুটে আমরা কি করব, রেফারেন্স ভোল্টেজ দিব। আর নন ইনভার্টিং ইনপুটে হইলো কি আমরা, ঠিক আছে, আমার ইনপুটটা দিব। এখন এই রেফারেন্স ভোল্টেজটা কি করব, প্রতিটার জন্য প্রতিটা কি বলে অপেম্পের জন্য রেফারেন্স ভোল্টেজটা ডিফারেন্ট হইব, ঠিক আছে, একদম সবচেয়ে উপরের যে, ঠিক আছে, আহ, কি বলে অপেম্প থাকবে তার হইলো রেফারেন্স ভোল্টেজ হবে অ্যাকচুয়াল যে সার্কিটের রেফারেন্স ভোল্টেজ ওইটা। এরপরে কি করবো, প্রতিটার জন্য দেখো রেজিস্টার নেটওয়ার্কের মাধ্যমে ভোল্টেজ ডিভিশন হয়ে হয়ে তার রেফারেন্স ভোল্টেজ কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। এরকম করে করে আমরা, এখানে দেখো কটা রেজিস্টার আছে, 7টা রেজিস্টার আছে, 7টা রেজিস্টারের মাধ্যমে কি রেফারেন্স ভোল্টেজটা 7টা স্টেপ ডাউন করে এখানে কমপ্লিট হবে। তো এইভাবে হলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রেফারেন্স ভোল্টেজ পাইলাম। এখন আমার ইনপুট ভোল্টেজ যদি ধরো সাপোজ, আমার রেফারেন্স ভোল্টেজ সাপোজ ইজি করার জন্য, বুঝার ইজিনেসের জন্য আমরা চিন্তা করলাম এটা রেফারেন্স ভোল্টেজ হলো 1 ভোল্ট, এটা রেফারেন্স ভোল্টেজ 2 ভোল্ট, এটা 3 ভোল্ট, 4 ভোল্ট, ঠিক আছে, এটা হলো 5 ভোল্ট, হলো 6 ভোল্ট, এটা হলো 7 ভোল্ট। তাইলে এখন ধরো ইনপুট আমি দিয়েছি হলো 5.5 ভোল্ট, তাইলে কি হইব, অপেম্পের হলো প্রথম অপেম্পে এটা হলো কাজ করতো না, মানে আউটপুট 0 আসবে, বিকজ 5.5 ইজ লেস দেন 7, কম্পারিজনে ফলস আসে, সো এটাতে আসবে কি 0। এরপরেরটাও 6 থেকে এত ছোট, 0 আসবে, 5 থেকে বড় এটা 1 আসবে, 1 আসবে, 1 আসবে, 1 আসবে, 1 আসবে। তাইলে এইখানে একটা কি হলো আমি ভ্যালু পাইতে, আর লাস্টের এটা লোকে 7টা বিট হইলো, আর লাস্টের বিটে সবসময় বাই ডিফল্ট 0 দেওয়া আছে, ঠিক আছে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি। আমি কি করছি, এটা থেকে একটা এনকোডার, মানে এখানে 8টা ইনপুট আছে, 8 to 3 এনকোডার নেই যদি, এই 8টা ইনপুটের ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুটা আউটপুটে চলে আসবে। এইভাবে হইতেছে কি প্যারালাল এডিসি কাজ করে। এখন প্যারালাল এডিসি দেখো সমস্যা কি, স্কেলিং যদি করতে চাও 3 বিটের জন্য 7টা, ঠিক আছে, ওপেন লাগতেছে, 4 বিটের জন্য 15টা ওপেন লাগতেছে। যদি হইলো আমরা 4 বিট না ইউজ করে আরো বেশি ধরো 5 বিট ইউজ করতে চাই, 31টা ওপেন খুব এক্সপোনেনশিয়ালি দাম বাড়তে থাকবে, কারণ ওপেন যতটা লাগবে তত আমাদের কি দাম বেশি হবে, ঠিক আছে। তো এইটার লগে সবচেয়ে বড় প্রবলেম, অ্যাডভান্টেজ হলো খুবই কুইকলি আউটপুট আসে, ঠিক আছে, আউটপুটটা খুবই ফাস্ট রেসপন্স পাওয়া যায়। তো এর জন্য প্যারালাল এডিসি লগে ইউজ করি অনলি যখন ওই লগে আমাদের খুব ফাস্ট রেসপন্স দরকার, তো ওই রকম এডিসি গুলাতে হইতেছে প্যারালাল এডিসি ইউজ করি, আদারওয়াইজ অন্যান্য যে টপোলজির এডিসি আছে ওইগুলা ইউজ করে থাকি আর কি, ঠিক আছে। তো হোপফুলি তোমরা কম্পারেটরের কোনো প্রবলেম নাই, কম্পারেটরের প্রবলেম থাকলে কম্পারেটরটা বুঝাইতে পারবো, সমস্যা নেই, মানে আলাদা একটা সার্কিট দিছিলাম আর কি। তো এখানে দেখো এই এক্সাম্পল হইতেছে কম্পারেটরের, যে আমি যে এক্সাম্পল দিলাম যে 7টা ডিফারেন্ট ভোল্টেজ আছে, এখন এটা ইনপুট ভোল্টেজের উপরে কম্পেয়ার করবে যে কত আসতেছে, ঠিক আছে। ইনপুট ভোল্টেজ যদি ধরো লেস দেন 1 আসে তাহলে সব 0 0 আসছে, 1 থেকে 2-র ভিতরে আসলে মানে এ নাম্বার এডিসিতে 1 আসছে, ঠিক আছে, বাকি সবগুলো মানে এ নাম্বার অফ এম্পের আউটপুটে 1 আসছে, বাকি সবগুলো 0 আসছে, তার মানে কি আউটপুটে 0 0 1 আসবে। 2 থেকে 3-এর ভিতরে আসলে এ আর বি তে 1 আসবে আউটপুট। সো অরিজিনালি মানে এনকোডারের আউটপুট আসবে কি 0 1 0। যদি ধরো 3 আর 4-এর ভিতরে কিছু হয় তাহলে এ বি সি তে আসবে, সো এটা 0 1 1, মানে ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুটা এনকোডারে তোমার আউটপুট দিয়ে দিতেছে, ঠিক আছে। তো ওই আর কি অ্যানালগ ইনপুট থেকে ডিজিটাল আউটপুট আমরা পাবো, ঠিক আছে। এখন দেখো এখানে হলো গিয়ে একটা ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে, আগের যে ইমপ্লিমেন্টেশন এটাতে দিতেছে কি, আমরা দেখো 8 লাইন টু 3 লাইন প্রায়োরিটি এনকোডার ইউজ করা লাগছে।
এখানে হলো প্রায়োরিটি এনকোডার যদি না থাকে আমার কাছে, তাহলে নর্মাল এনকোডার ইউজ করে সাথে এক্সোর গেট ইউজ করে প্রায়োরিটি এনকোডার বানাইতে পারি আর কি। এটার সার্কিটটা এখানে দেওয়া। তো বেসিক্যালি এখানে কি হইতেছে যে প্রায়োরিটি, যেটা প্রায়োরিটি এনকোডারের কাজ কি, যে মোস্ট যে সিগনিফিকেন্ট বিটে ওয়ান আসছে এইটার নিচের গুলো সে ওয়ান এজিউম করে নিবে, এজিউম করে ওইটার ইকুইভ্যালেন্ট বাইনারিটা সে প্রোভাইড করবে। তো এই যে কাজটা করার জন্য আমরা এক্সোর গেটটা ইউজ করবো আর কি। এক্সোর গেটের মাধ্যমে ধরো এখানে সেম কাহিনী কিন্তু হইতেছে, তোমার রেফারেন্স ভোল্টেজ গুলো জিরো, জিরো মানে কি বলে 1 2 3 এরকম করে 7টা রেফারেন্স ভোল্টেজ আছে। এখানে ধরো আউটপুট ধরো আমার 5 আসছিল, ইনপুট 5.5, তাহলে এটাতে কি আসবে জিরো, এটাতে জিরো, এটাতে 1 1 1 1 1। তো এখানে তোমার এক্সোরের কানেকশন দেওয়া আছে না, এটা এটা ওয়ান, দুইটাই ওয়ান থাকলে এখানে আউটপুট কি আসবে, এক্সোরে 1 1 থাকলে এখানে জিরো আসবে, জিরো আসবে, জিরো আসবে, জিরো আসবে, যতক্ষণ পর্যন্ত দুইটা ওয়ান জিরো, যখন একটা ওয়ান একটা জিরো, এটা আউটপুট আসছে ওয়ান, দুইটাই জিরো, আউটপুট আবার জিরো আসা শুরু হয়েছে। তাইলে এখানে খেয়াল করো এই নাম্বার ইনপুটে শুধু ওয়ান আসছে, তাহলে কত নম্বর ইনপুটে 1 2 3 4, 5 নম্বর ইনপুটে ওয়ান আছে, তাহলে পাঁচের ইকুইভ্যালেন্ট বাইনারিটা এখানে 1 0 1 আউটপুট চলে আসবে আর কি। তো প্রায়োরিটি এনকোডারের সুবিধা হইলো নিচের যে কোনোটা হইলো ওয়ান হইলে এটা কাউন্ট করবে না, মোস্ট সিগনিফিকেন্ট যেটা ওয়ান এটা শুধু কাউন্ট করে। আর নর্মাল এনকোডারে কি, দুইটা বিট যদি একসাথে ওয়ান আসে তাহলে তার বাইনারি আউটপুটটা আমরা, ঠিক আছে, গেস করতে পারবো না, ওইটা হইলো প্রবলেম থাকবে। তো এর জন্য হইলো আমরা কি বলে আহ এই নর্মাল এনকোডারে করতে হইলে এক্সোর গেটটা দিতে হবে টু এনশিওর দ্যাট মাল্টিপল বিট ওয়ান না হয়। এখন ধরো তোমার কাছে তোমার কোনো এনকোডার নাই, তো এনকোডার ছাড়াও ডিজাইন করা যায়, মানে এনকোডারের তো নিশ্চয়ই সার্কিট তোমরা হইলো ডিএলডি কোর্সে পড়ছো, এনকোডারের সার্কিট যদি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি তাহলে এনকোডার ছাড়াও ডিজাইন করা সম্ভব। তো এখানে হইলো গিয়া উইদাউট এনকোডার একটা ডিজাইন দেখানো, সেই বেসিক্যালি মাঝখানে যে কাজটা করেছি এটা এনকোডারের ইকুইভ্যালেন্ট আর কি। ঠিক আছে, এটা আর আমি ডিসকাস করতেছি না নিজের আগে। ঠিক আছে, এরপরে দেখো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, যেটা বলতেছিলাম যে অ্যাডভান্টেজ হলো কি, যে বিগেস্ট অ্যাডভান্টেজ হইলো এটা খুবই ফাস্ট কাজ করে, যেহেতু অনেক ফাস্ট কাজ করে এর জন্য হইতেছে কি আমরা যেখানে মানে আমার ফাস্ট প্রসেসিং দরকার শুধু সেইখানে হইতেছে কি এটা ইউজ করবো, বিকজ এক্সপেন্সিভ হইব, হিউজ এক্সপেন্সিভ হবে, বিকজ হইলো গিয়া তার তো যত বেশি বিট ইউজ করতে চাবো তত হইতেছে কি তার বেশি কম্পারেটর লাগবে। ধরো আমি যদি 8 বিট ইউজ করতে চাই, 8 বিটের জন্য আমার কম্পারেটর লাগবে হইতেছে 255টা কম্পারেটর লাগবে। এটা তো কম্পারেটর মানে প্রতিটা একটা ওপেন, এটা তো অনেক এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ হয়ে যাবে। এই এক্সপেন্স মিনিমাইজেশনের জন্যই আমরা আসলে ইয়ে ইউজ করি আর কি, যে ফ্ল্যাশের এসি এভয়েড করার চেষ্টা করি। বাট দেখে ধরো অনেক কুইক, ভেরি কুইক রেসপন্স দরকার, কিছু করার নেই, বাধ্য হয়ে আমরা ফ্ল্যাশে ডিসি ইউজ করতেই হবে আর কি। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? স্যার। আমি একটা সিমুলেশন দেখাই তোমরা। একটা মিনিট লোড হয় না, আসছে আমার এখানে উইন্ডোটা। তো এখানে দেখো ওই যে এক্স্যাক্টলি যে সার্কিটটা হলো থিওরিতে দেখাইছি, ওই এক্সাক্ট সার্কিটটা একটা প্রায়োরিটি এনকোডার ইউজ করছি 74148। ঠিক আছে, তো এখানে জাস্ট কিছু এক্সট্রা সার্কিট আছে তোমার ভোল্টেজটা ভিজুয়ালাইজ করার লাগে আমি এখানে, ঠিক আছে, বাইনারি টু মানে 7 সেগমেন্ট ডিকোডার ইউজ করে আর কি আউটপুট শো করছি। এটা জাস্ট হলো বোঝানোর সুবিধা, তার কিছু না। তো ধরো এখানে আমি সিমুলেশন যদি রান করি, এখানে দেখো ভোল্টেজ হলো 2.0,
5, ঠিক আছে, রেফারেন্স ভোল্টেজ হলো 5, ঠিক আছে, তার ইকুইভ্যালেন্ট বাইনারি আসছে কত, 1000। ঠিক আছে, দেখো এখানে হলো আমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পর্যন্ত ওয়ান আছে, এরপরে আর কিন্তু ওয়ান নাই। এর জন্য কি, আচ্ছা, 4 নাম্বার পর্যন্ত ওয়ান আছে, ঠিক আছে, 4 নাম্বার পর্যন্ত ওয়ান আছে, এর জন্য এই পুরো আসছে। 4 আসছে। যদি এটা ভোল্টেজ ধরো বাড়াই, ঠিক আছে, 5 নাম্বার পর্যন্ত আসবো, তখন দেখবো এখানে 5 আসবে। এবং ভোল্টেজ চেঞ্জ করলে অ্যানালগ, ওই যে কি বলে, ডিজিটাল আউটপুটটা চেঞ্জ হতে থাকে আর কি, তোমার ইকুইভ্যালেন্ট ওইটা এখানে আর কি, জাস্ট হলো 7 সেগমেন্ট দিয়ে আর কি, জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য সুবিধা, মানে ইকুইভ্যালেন্ট বাইনারি তো বুঝা তোমার জন্য কষ্ট হয়ে যাবে, যেমন 110 আসছে মানে 6 আসছে, এই আর কি জাস্ট। ঠিক আছে, আবার ধরো সাপোজ আমরা যদি ডিজাইন দেখতে চাই, ধরো উইদাউট এনকোডারও ডিজাইন, সেম মানে যে সার্কিটটা হলো গিয়ে লেকচার শিটে দেখাইছি, ওই সেম সার্কিটটা ইমপ্লিমেন্ট যদি করি, তাইলেও আউটপুট আসবে। সার্কিট একটু বড়, আর কিছু না, বাকি ইমপ্লিমেন্টেশন এক্স্যাক্টলি সেম টু সেম। ধরো তোমরা প্রজেক্ট হিসেবে যারা কিছু পাইতেছো না, যদি মানে মাইক্রো কন্ট্রোলার সারা করতেছো, এটা ডিজাইন করে করে দিলে এটা প্রজেক্ট হিসেবে এলাও করবো, হার্ডওয়্যারে বানাই দিলে। ঠিক আছে, ওই সেম দেখো এখানে ভোল্টেজ চেঞ্জ করলে ডিসপ্লে লাগবে তো স্যার। ডিসপ্লে তো 7 সেগমেন্ট ডিসপ্লে সহ, মানে ফুলি যে আমি যেটা সিমুলেশন করছি, এই কাজটা যদি হলো হার্ডওয়্যারে বানাই দেবো, তাহলে এটা প্রজেক্ট হিসেবে এলাও করবো আমি। ঠিক আছে, আমি যদি দুই তিনজন একসাথে দেই সেম জিনিস। কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সবাই কাজ তো দিয়ে হাতে দেবেন। করতে হবে। ঠিক আছে, হার্ডওয়্যার না সফটওয়্যার স্যার? হার্ডওয়্যার নো সফটওয়্যার প্রজেক্ট, আমার কোনো কোর্সে কোনো সফটওয়্যার প্রজেক্ট বলতে কিচ্ছু নাই, প্রজেক্ট মাস্ট বি হার্ডওয়্যার। ঠিক আছে, তো এগুলো হইতেছে কি আমাদের ফ্লাশ এডিসি। ঠিক আছে, বাকি ডিফারেন্ট এডিসি গুলা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করাবো।